নমঃ শিবায়। দর্শক বন্ধু, এই যে জুলাই মাসটা চলে গেল, এই জুলাই মাসে আপনারা একটা অত্যন্ত তীব্র আন্দোলন দেখলেন, ছাত্ররা করেছেন। ছাত্রদের এই যে আন্দোলন, এই নিয়ে অনেক কথা অনেকের বলার আছে। কেউ বলতে পারেন এখানে ছাত্র কোথায় ছিল, এটা বিদেশি শক্তির একটা আক্রমণ। ডিপ স্টেট বহুদিন ধরেই চাইছে যে তারা ভারতকে অস্থির করে, এটা তারই একটা প্রয়াস এবং তারা অনেকটাই সফল। এটা একটা ধরনের ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা হচ্ছে কি, সেটি হচ্ছে যে যদি পড়াশোনার জন্য উপযুক্ত প্রস্তুতি নেওয়ার পরেও এই ধরনের ঘটনা ঘটে যেখানে ছাত্রদের মনোবল সম্পূর্ণ ভেঙে যায়, ছাত্ররা নিজেদেরকে কোনো আর কিছু দেখতে, সামনে কোনো পথ খোলা পান না, তখন তাদের মধ্যে কেউ কেউ আত্মহত্যাও পর্যন্ত করে ফেলে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই রকম বিক্ষোভ হওয়া স্বাভাবিক ছিল, আর সেটাই হয়েছে। আমি এখানে কোন পক্ষ ঠিক কোন পক্ষ বেঠিক সেই নিয়ে কোনো মতামত আমার এখানে বলার নেই, কারণ সেটি আমার কাজ নয়। বিভিন্ন বিচার বিশ্লেষণ বিভিন্ন চ্যানেলে যা হচ্ছে, আপনারা আপনাদের মনন দিয়ে নিশ্চয়ই সেটাই বুঝতে পারছেন এবং আপনারা সেটাকে উপলব্ধিও করছেন। তবে একটা বিষয় ঠিক, সেটি হচ্ছে ভারত সরকারকে কিন্তু অস্থির হতে হয়েছিল। আর এই অস্থির হতে হয়েছিল, পরে থেকে আর একটা প্রশ্ন জন্মায়, অস্থির হওয়ার কি চেষ্টা করা হয়েছিল? দর্শক বন্ধু, জ্যোতিষের পটভূমিকায় আজকে আমি এর উত্তর আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত সারে রাখার চেষ্টা করব। খুব বেশি গ্রহগত অবস্থানে যাব না, তাহলে ভিডিও খুব বিরক্তিকর হয়ে উঠতে পারে। যারা জ্যোতিষের এই ফ্যাক্টসগুলো বোঝেন না তাদের ক্ষেত্রে একটা প্রেডিকশনস আমি আপনাদের সামনে রাখব। এই যে জুলাই মাসে এবং কি আগস্ট মাসেও ঘটনা ঘটতে পারে, এমন কিছু ঘটনা ঘটতে পারে, এমন কিছু আন্দোলন হতে পারে যেখানে বিদেশি শক্তির মদত থাকবে আমাদের ভারতকে অস্থির করার জন্য, বর্তমান সরকারকে অস্থির করার জন্য, ভারতের প্রগতিকে অবরুদ্ধ করার জন্য। আমি আবার বলছি, যে ইস্যুকে নিয়ে তারা আন্দোলন করবেন বা করেছেন সেই ইস্যুটি ভুল ছিল, আমি এটি কখনো বলবো না। কিন্তু তারপরেও এটা রয়েছে যে ভারত সরকার যদি অস্থির হয়ে যায় তাহলে সমস্যা আমাদের প্রত্যেকের। আর সেই চেষ্টা হয়েছিল। কেন হয়েছিল? এর পেছনে জ্যোতিষ যুক্তি কি? জ্যোতিষ যুক্তি যদি খুঁজতে হয় তাহলে প্রথম আপনাদের ভারতবর্ষের কুণ্ডলী দেখতে হবে। ভারতবর্ষের কুণ্ডলিতে ভারতবর্ষের লগ্ন হচ্ছে বৃষ রাশি আর জন্ম রাশি হচ্ছে কর্কট। লগ্নপতি বৃষ রাশির লগ্নপতিকে শুক্র, আর শুক্রের দ্বাদশে মারক গ্রহ মঙ্গল অবস্থান করছে। বর্তমানে ভারতবর্ষের কুণ্ডলিতে মঙ্গলের মহাদশা এবং তার সাথে সাথে রাহুর অন্তর্দশা ভোগ চলছে। এর সাথে অষ্টমে রাহু গোচর করছে, আর মঙ্গলের সাথে এর ডিগ্রি প্রায় সম ডিগ্রিতে সংযোগ হয়েছে। অর্থাৎ রাহুরও যা ডিগ্রি, মঙ্গলেরও তার ডিগ্রি, ফলে ডিগ্রিগত সংযোগ হয়েছে। জুলাই আগস্টে গোচর অনুযায়ী রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে, যা ভারতের রাশি অনুযায়ী অষ্টম ভাব। তাহলে অষ্টম ভাবে আপনার রাহু, তিনি যে ডিগ্রিতে আছেন সেই ডিগ্রিতেই মঙ্গল রয়েছেন। বর্তমানে ভারতের মঙ্গলের মহাদশা, রাহুর অন্তর্দশা, এই যে সংযোগ, অষ্টম ভাবে এই যে সংযোগ, রাহুর যে অবস্থান, এটাকে চরম বিঘ্ন, হঠাৎ সংকট এবং অস্থিরতাকে নির্দেশ করে। গোচরে রাহু, আমি আবার বলছি, ভারতের জন্মকুণ্ডলীর মারক গ্রহ মঙ্গলের ঠিক সমডিগ্রিতে অবস্থান করছে। এর সাথে সাথে অষ্টম দৃষ্টির একটা খেলাও রয়েছে। সেটা হচ্ছে বৈদিক নিয়মে অষ্টম রাহু যখন জন্মকুণ্ডলীর মারক গ্রহকে দৃষ্টি দেয় বা তার ওপর গোচর করে, তখন বিদেশি শক্তি বা অদৃশ্য শক্তি দেশকে অস্থিতিশীল করতে চায়, অস্থির করতে চায়, এবং তার জন্য বড় চক্রান্ত ঘটে, যাকে কালপুরুষের ভাষায় প্রক্সি ওয়ার বা ক্ষমতার পট পরিবর্তনের চেষ্টা বলা হয়। এটা হচ্ছে কারণ যার জন্য
যে কোনো ইস্যুকে, লজিক্যাল ইস্যুকে ধরে নিয়ে বিদেশি শক্তি যারা চায় না ভারতের প্রগতি হোক, যারা ভারতকে অস্থির করতে চায়, ভারতের উন্নতিকে থামিয়ে দিতে চায়, তারা চায় না ভারতবর্ষ আগে এগোক, ভারতবর্ষের ইকোনমি আরো অনেক সমৃদ্ধ হোক, যাতে তাদের ঘাড়ে নিঃশ্বাস পড়ছে, তারা বুঝতে পেরে গেছে। ফলে ডিপ স্টেট, আন্তর্জাতিক বিভিন্ন যারা ষড়যন্ত্র করছে, তারা এই সময় কিন্তু অ্যাক্টিভ হয়ে এই ধরনের প্রক্সি ওয়ার বা পট পরিবর্তন করার চেষ্টা কিন্তু করবে, যে চেষ্টা আমরা একটা অত্যন্ত সঠিক বিষয়বস্তুকে কেন্দ্র করে এমন এক আন্দোলন তৈরি করার চেষ্টা হয়েছিল, জেনে হোক, বুঝে হোক, না জেনে হোক, তার পরিণতি হিসাবে শেষে কিন্তু ভারত অস্থির হয়ে উঠেছিল বা উঠতে চলেছিল। সেই প্রচেষ্টা কিন্তু আমরা আগস্ট মাসেও দেখতে পাব। এত অব্দি বলার পর আপনারা যারা রাষ্ট্রবাদী মানুষজন রয়েছেন, যারা আমরা ভারতবাসীরা রয়েছি, যারা ভারতের সব সময় ভারতকে নিয়ে গর্ব করি, ভারতের উন্নতিকে নিয়ে গর্ব করি, একটা জিনিস নিশ্চিন্ত থাকুন, সেপ্টেম্বরের পর এদেরকে আর দেখতে পাবেন না। এই প্রচেষ্টা আবার কমে যাবে। সেপ্টেম্বরের পর আপনি দেখবেন সমস্ত কিছু আবার নিস্তেজ হয়ে গেছে। এই তীব্রতা আর আপনি দেখতে পাবেন না। আগস্টের শেষ থেকেই আপনি বুঝতে পেরে যাবেন, সেপ্টেম্বরে তা দেখতে পাবেন না, এমনই আমার অনুমান। যার জন্য এই যে ভয়ঙ্কর যে ঝামেলা যা হলো আর যা হতেও পারে সম্ভাবনা রয়েছে, তার ফলে কি মোদী সরকার, অর্থাৎ বর্তমান যিনি সরকারে রয়েছেন, বিজেপির মোদী সরকার, সেটা কি বেঁচে যাবে? এই প্রশ্ন যদি আপনারা করেন, তার উত্তর আমি স্পষ্টভাবে দেব, হ্যাঁ, এইভাবে এই সরকারকে ফেলা যাবে না এখন। কেন যাবে না? যুক্তি কি? তার কারণ সেপ্টেম্বর 2026 থেকে মোদিজি এবং ভারত সরকারের যে তাজিক যে কুণ্ডলী, অর্থাৎ বার্ষিক কুণ্ডলী, বর্ষফল যাকে বলে, তা পরিবর্তিত হচ্ছে। আর নতুন বর্ষফলের পুণ্যভাব, যে পঞ্চম ভাব, পুণ্যভাব, সেখানে কিন্তু রাজ্যভাবের অধিপতিরা অত্যন্ত সবল হয়ে থাকবেন, যার ফলে সমস্ত আন্তর্জাতিক চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে। ফলে যেহেতু সেপ্টেম্বর থেকেই ভারত সরকার এবং 15ই আগস্টের পর আমাদের ভারতবর্ষের এবং বর্তমান সরকারের প্রধান মোদিজির দুজনেরই বর্ষফল অত্যন্ত অনুকূল পরিস্থিতিতে চলে আসছে। ফলে এই ধরনের চেষ্টা অপচেষ্টা যাই হোক না কেন, তা কিন্তু সফল হওয়া সম্ভব হবে না। পরের প্রশ্ন আসবে যে তাহলে মোদিজি কি তার এই যে কার্যকাল সম্পূর্ণ পূর্ণ করবেন, না অন্য কিছু করতে পারে? নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে আপনারা যারা আমাকে আপনাদের জন্মপত্রিকা দেখাতে চাইছেন, জ্যোতিষ নিয়ে নানা রকম প্রশ্ন রয়েছে, তার উত্তর খুঁজতে চাইছেন, জ্যোতিষ সংক্রান্ত যাবতীয় জিনিসের প্রতিবিধান প্রতিকার কী হবে জানতে চাইছেন, এবং যদি মনে হয় যে খুব ভালো মানের স্ফটিক শিবলিঙ্গ, স্ফটিক শ্রীযন্ত্রম, আসল নেপাল রুদ্রাক্ষ সংগ্রহ করতে চাইছেন, তাহলে আমার এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করে নেবে। আপনারা অনলাইন পদ্ধতির মাধ্যমে বাড়িতে বসে ভিডিও কল বা টেলিফোন কলের দ্বারা আপনাদের যাবতীয় জ্যোতিষ অনুসন্ধিৎসার উত্তর পেয়ে যাবেন। আর যদি মনে করেন সরাসরি দেখা করব, কবে কোথায় আমাকে পাবেন, ওই টেলিফোন নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আমার অফিস থেকে বুঝিয়ে দেবে। যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করে নেবেন। প্রশ্ন হচ্ছে, মোদিজিকে তার কার্যকাল পূর্ণ করবেন, না অন্য কিছু করবে? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির জন্মকুণ্ডলী অনুসারে তার বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশি বিশ্লেষণ করলে যা বোঝা যায়, 17ই সেপ্টেম্বর 2027 মোদিজির 75 বছর বয়স পূর্ণ হচ্ছে। 2027 2রা আগস্ট একটি দীর্ঘতম সূর্যগ্রহণ হবে। 6 মিনিট 20 সেকেন্ড ধরে এই সূর্যগ্রহণ চলবে। দীর্ঘতম সূর্যগ্রহণ বলা হচ্ছে কি, এর
একটা প্রভাব কিন্তু তার ওপর পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। 2027 সালের মধ্যভাগে মোদিজির যে গোচর স্থিতি, গ্রহের যে গোচর স্থিতি এবং বর্ষপলের যে গ্রহস্থিতি, সেই অনুযায়ী দেখা যায় যে গ্রহ রাজযোগের স্থান ছেড়ে দিয়ে আত্মমুখী বা নিষ্ক্রিয় রাশিতে গমন করে যাবে, যা নির্দেশ করে তিনি স্বেচ্ছায় তার পদ ছেড়ে দিতে পারেন। ছেড়ে দেওয়ার পর তিনি ধর্মীয় প্রধান বা রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপতি বা মার্গদর্শকের ভূমিকায় চলে যেতে পারেন। এই সম্ভাবনা কিন্তু রয়েছে, সবটাই সম্ভাবনা, প্রবাবিলিটি। জ্যোতিষ অ্যাঙ্গেল অনুযায়ী দেখুন, জ্যোতিষকে না প্রচুর দিক থেকে দেখা যায়। একটা জিনিসকে আমরা অনেকগুলো অ্যাঙ্গেল থেকে দেখতে পাই। আমি একটা অ্যাঙ্গেলকে সামনে রেখে সেই অ্যাঙ্গেল অনুযায়ী বলার চেষ্টা করছি। সবটাই যে ঘটবে এমন নয়, এটি একটি দেখা একটা বিশেষ অ্যাঙ্গেল দিয়ে। তবে আমি বিশ্বাস করি হয়তো এইরকমই কিছু ঘটতে চলেছে বা ঘটবে। তার কারণ এইভাবে আমি পরীক্ষা নিরীক্ষা করে যে সমস্ত প্রেডিকশনস এর আগে করেছি, 2024-এর লোকসভা ইলেকশন নিয়ে বলেছিলাম যে যা বলেছিলাম, এবং 2026-এর পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশন নিয়ে যা বলেছি, তাই প্রতিটি অক্ষর সত্য হয়ে গেছে বিচার। তো এখানেও আশেপাশে থাকবে বলেই আমি বিশ্বাস করি। তো 2027 সালে মোদীজি যদি স্বেচ্ছায় পদ ছেড়ে দেন, তাহলে পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে পারেন? দর্শক, এখানে দুটি নামের অগ্রাধিকার আছে। আপনারা দেখতেও পান, আপনাদের ইউটিউবে চারিদিকে দুটি নাম নিয়ে খুব চর্চা হয়। একটি হচ্ছেন মাননীয় অমিত শাহ এবং অন্যটি হচ্ছেন মাননীয় যোগী আদিত্যনাথজি। কে হবেন? অমিত শাহজি মেষ রাশির জাতক, বর্তমানে তার 7.5 চলছে। শনি যে মেষ রাশিতে আসলে শনি নিচস্থ হয়ে যায়। আর শনি যতটা ভালো থাকবে, শনির ভালো থাকার উপর নির্ভর করে জনগণের সাথে তার রিলেশনস, রাজসত্তায় কানেকশনস। এখানে রবিরও খুব ইম্পর্টেন্সই আছে, শনিরও খুব ইম্পর্টেন্স আছে। শনি হচ্ছে জনগণের কাজ, অর্থাৎ জনগণের যে আমি কাজ করব, জনগণের কাজ দিয়ে আমি যে দায়িত্ব নেব, সেখানে কিছু না কিছু অসুবিধা হয়ে যায়। তার জীবনের সেরা স্বর্ণযুগ ছিল 2002 থেকে 2020, কারণ সেই সময় তার রাহুর মহাদশা চলছিল। তার কুণ্ডলিতে রাহু ঘটি লগ্নে অবস্থান করে বড় ধরনের রাজযোগ তাকে দিয়েছিল। বর্তমানে তার বৃহস্পতির মহাদশা চলছে। বৃহস্পতি শুভ তার পক্ষে হলেও শীর্ষ পদ, প্রাইম মিনিস্টারের মতন পদ দেওয়ার মতন শক্তি রাখে না। ফলে হয়তো অমিত শাহজির পক্ষে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়া সম্ভব হবে না। কিন্তু এবার যদি মাননীয় যোগী আদিত্যনাথজির কুণ্ডলীকে দেখা যায়, তাহলে কিন্তু এটি প্রবল রাজযোগযুক্ত। কেন? আমি আবার আগেই আলোচনা শুরুতে বলেছি, বেশি আমি গ্রহ অবস্থানের মধ্যে ঢুকবো না, তাহলে বিরক্তিকর হয়ে যেতে পারে। তবে এটুকু বলবো, তার লগ্ন, হোরা লগ্ন এবং ঘটি লগ্ন তিনটে একটা কেন্দ্রবিন্দুতেই যুক্ত করেছে। তিনটেকে যুক্ত করেছে শনির মহাদশা এবং শনিচন্দ্রের শুভ যোগ। 2028 থেকে 2031 সালে বিশ্বের এই যে সময় 2028 থেকে 2031 বিশ্বের চরম সংকটময় সময় আসতে চলেছে, বিশ্বযুদ্ধের প্রবল সম্ভাবনা। সেই সময় যোগীজির কুণ্ডলিতে শনি ও চন্দ্রের দশাকাল চলবে। সেই সময়ের আশেপাশে ভারতের সর্বোচ্চ ক্ষমতার মসনদে তিনি আসীন হবার সম্ভাবনা যথেষ্ট, কারণ সেই সময় দুর্দান্ত শক্তিশালী গ্রহ পরিস্থিতি তার কুণ্ডলিতে দেখা যাবে। ঠিক যেমন ঘটেছিল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কুণ্ডলিতেও। তার লগ্ন ও শনিচন্দ্রের অবস্থান একই ধরনের ছিল, যা তাকে যুদ্ধে দৃঢ় নেতৃত্ব নিতে তাকে সাহায্য করেছিল। ফলে পরবর্তী প্রধানমন্ত্রীর নাম হিসাবে যার নাম সবার আগে থাকবে, তিনি হলেন মাননীয় যোগী আদিত্যনাথজি। এরকমই আমার বিশ্বাস। তো আজ এই পর্যন্ত, দেখা যাক সময় কি বলছে। যদি আমার আলোচনা বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয়ে থাকে, তাহলে দেখুন, এতক্ষণ যখন দেখেছেন একটা লাইক অন্তত করবেন। খুব ভালো হয় যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।
আমি আমার প্রয়াস করেছি, আপনাদের অনুরোধ জানালাম। শেষ মাত্র 2 সেকেন্ড সময় লাগে, লাইক বটন অবশ্যই টিপবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।